ক্ষমতা জি আপা, দখল, সে তো জবরদখল করছে, বুঝছেন? জি আপা, জি, তার কোনো লিগালিটি নাই যে সে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা, যেভাবে সে ক্ষমতা গেছে, তত মানে মানুষ খুন করে জি মেরে আপা, একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতা গেল। জি, জি আপা, জি, জি। বাট না, আমরা এগুলা, ছিল তো আমাকেই মেরে ফেলা। জি আপা, আমরা এগুলা এগুলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো, উচিত ছিল জানাচ্ছি। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে যারা 5 তারিখে নিয়ে আসলো। জি, নিশ্চয়ই এই ফোন আলাপ শোনার পর ডক্টর ইউনূস সহ সমন্বয়ক সহ যারাই আছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। আমি আপনাদেরকে জাস্ট প্রথম অংশটা শুনিয়েছি। বেশ দীর্ঘ এই ফোন আলাপটা যদি সংক্ষেপে আমরা আনি, খুবই গুরুত্বপূর্ণ যে অংশটুকু, যেই একটা ছবি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইট নাও তিনি দাবি করছেন তিনি সাবেক না, তিনি এখনো রানিং। তাহলে যে পদত্যাগপত্র, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা যে তিনি যে সাইন করেছেন পদত্যাগপত্রে, এই পদত্যাগপত্রের ছবিটা কোথায়? তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার, সেটা হচ্ছে কোনো একটা স্মারক লিপিতে বা কোনো একটা স্মারক সমঝোতা বইয়ে অন্য কোনো একটা সাইনের দৃশ্য, যেটা বেসিক্যালি তিনি পদত্যাগ করেননি সরাসরি। এই প্রথমবারের মতন তার নিজের কণ্ঠেই আপনারা বিষয়টা শুনলেন। দর্শক, গতকালকে একটা ফোন আলাপ ভাইরাল হলো। আজকে সম্ভবত ইউরোপেরই কোনো একটা দেশে থাকা কোনো একজন আওয়ামী লীগের নেতার সাথে তার আরেকটা ফোন আলাপ রেকর্ড ফাঁস হলো। এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি যেগুলো বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে যেভাবে আছে সেই থাকাটা হচ্ছে অবৈধ। পাশাপাশি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে একজন সরকারের পদত্যাগপত্র করতে হয় কনস্টিটিউশনাল ইস্যুতে, যেটা হয়েছে, যেটা হওয়ার দরকার ছিল ওইটা কোনোটাই হয় নাই। তাহলে তিনি কেন দেশ ছাড়লেন? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে। তিনার বক্তব্য ছিল যে 6 তারিখ ডক্টর ইউনূসের একটা মামলার সাক্ষী ছিল 662 কোটি টাকার, এখানে সম্ভবত ট্যাক্স ইস্যুতে একটা মামলার সাক্ষ্য বা রায় হওয়ার কথা ছিল। তো হুট করেই ডক্টর ইউনূস সাহেব তিনি নিজেই এই আন্দোলনের মাস্টার মাইন্ড, শেখ হাসিনার কথা যতটুকু বোঝা যাচ্ছে, তো তিনি এটাকে 5 তারিখ নিয়ে আসলেন। আর 5 তারিখ যখন হয়ে গেল, তখন গণভবনের চারপাশে যেভাবে মানুষ ওই দিন রাস্তায় নেমেছিল, তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার সেফটিতে থাকা যেই এসএসএফ সদস্যরা আছেন অথবা নিরাপত্তা কর্মীরা আছেন, তারা যদি ফায়ার করতেন তাহলে সেদিন লাশের স্তূপ পড়ে যেত। আর তিনি আর লাশ দেখতে চাননি, যার কারণে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি এখনও পদত্যাগ করেননি, তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন। ইভেন ডক্টর ইউনূসকে নিয়েও তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন। আর টোটাল কথায়, মুদ্রা কথা আমি যদি বলি, মানে ফলাফল অনেক দীর্ঘ। এখানে তিনি যেটা আসলে বুঝতে পেরেছেন বা তিনি বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টা পদটা, সেইটা বেসিক্যালি অবৈধ, এবং কি এইখানে এই মুহূর্তে যারাই আছেন সবটাই অবৈধ। এখন গতকালকে ফোন আলাপ ফাঁসের পর যখন তিনি বলছিলেন যে তিনি চট করে দেশে আসবেন, অনেকে বলছিলেন যে আসেন আসেন দেখা যাবে, বাট ওনার এই বক্তব্যের মধ্যে কিন্তু ওই ইস্যুটা কানেক্টেড ছিল বা একটু ইশারা ইঙ্গিত ছিল যে তিনি কিন্তু আসলেই চট করে দেশে আসবেন। এখন এটাকে কে কীভাবে নিচ্ছেন জানি না, তবে আমার কেন জানি সিক্সথ সেন্স বলছে যে তিনি আসলেই চট করে বাংলাদেশে আসবেন। আর আসার পর যেহেতু এখনও সংবিধান পরিবর্তন হয়নি, আবার সাংবিধানিক বাংলাদেশের গতানুগতিক ধারার যে সংবিধান ছিল, সেই সংবিধানেই রাষ্ট্রপতি সকল মানে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চুপ্পু সাহেব, তিনি কিন্তু শপথে বহাল আছেন। এখন তিনি কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না, বিকজ পরিস্থিতিটা তার পক্ষে না। বাট যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তে, এখানে অনেক কিছু ঘটে যাবে। ডক্টর ইউনূসের ফাঁসিও হতে পারে। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বর্তমানে আমাদের সংবিধান অনুযায়ী এই প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নেওয়া হবে। এখন আসলে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে না, সব কিছু হচ্ছে আইডিয়া প্রসূত। বাট হঠাৎ করে শেখ হাসিনার ফোন আলাপগুলো যেগুলো ভাইরাল হচ্ছে এই মুহূর্তে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে লবিং বলেন বা যেটাই হোক, মানে ওই দেশের সরকারদেরকে মনোযোগ দৃষ্টি করা, ইভেন কিছু যৌক্তিক কথাবার্তা তিনি এখানে আপনার ইনক্লুড করার চেষ্টা করছেন। ইন্টেলেকচুয়াল অনেক ইস্যু সামনে আসা শুরু হয়ে গেছে। তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে এই ফোন আলাপগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই একটা হেডেকের ইস্যু নাকি নর্মাল, সেটা হয়তো যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা, তিনি পদত্যাগ করেননি।
আর এই পর্যন্ত আসলে ওনার পদত্যাগপত্র সারা বাংলাদেশের কেউ দেখেনি। আবার আগের সংবিধানকে রেখেই এখন যে সিস্টেম গভর্নমেন্ট আছে সেটা কিন্তু পরিচালিত হচ্ছে, এখানে নতুন কোনো কিছু হয়নি। তো কি ভাবছেন আসলে, মানে আই ডোন্ট নো, যে নতুন ওনারাই ফোন আলাপের কারণে একটা নতুন মোড় তৈরি হচ্ছে সামহাউ। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অবশ্যই তারা উজ্জীবিত হচ্ছেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পা দিলেই আপনি দেখবেন যে মাটি ফুঁড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হচ্ছে। ইভেন রাজপথ দখলেও তারা খুবই সচেষ্ট ভূমিকা রাখবে, এটা একদম নির্ঘাত সত্য। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কি মনে হচ্ছে? যে কোনো দলের যারা সাধারণ কর্মী আছে তাদের চিন্তা ভাবনাটা একরকম হয়, আর যারা সেই দলটাকে পরিচালনা করেন অথবা ক্ষমতার চেয়ারে বসেন তখন সব কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন ভারত ইস্যু, সেটা নিয়ে বলার আগে আমরা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের একটা ইস্যু একটু সামনে আনি। তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় 20 থেকে 26 লক্ষ ভারতীয়রা চাকরি করে, এখন তিনি প্রশাসনে আছেন, তো সেই ভারতীয়রা কোথায় গেল? আবার তিনি তার একটা টকশোতে বলছিলেন যদি তিনি মন্ত্রী হতেন, তো এখন তিনি তো মন্ত্রী, এখন আসলে কতটুকু কি করতে পারতেছেন? প্র্যাকটিক্যালি যেটা ওই রকম করাটা সোজা না। তিনি নিজেই বলছেন আসলে সমালোচনা করা সোজা, চেয়ারে বসলে বোঝা যায় কাজটা করা কত কঠিন। প্রসঙ্গ হচ্ছে যে যেই বাংলাদেশে সর্বশেষ গত বেশ কয়েক বছর আওয়ামী লীগের বিরোধিতার পাশাপাশি এদেশের একটা বিশাল জনগোষ্ঠী ভারত বিরোধিতায় লিপ্ত হয়েছিল। তবে আমি শব্দটাকে বলবো ভারত বিরোধিতা না, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ভারতকে অপছন্দ করি দুইটা কারণে। ভারতকে না, মানে ভারতের দুইটা সিস্টেমকে অপছন্দ। একটা সীমান্ত হত্যা, আর একটা হচ্ছে বিজেপি সরকারের, এদের পুরো সিস্টেমটাই আমার পছন্দ না। রাহুল গান্ধীর সিস্টেম ভাল লাগে, মমতা দিদিরে ভাল লাগে, ভারতের জনগণ আমাদের জনগণ, আমরা একটা গোষ্ঠী, একে অন্যের সাথে সহযোগিতা করি, নানান কাজে আমরা ভারতের উপর ডিপেন্ডেবল। এখন যারা যারা মনে করছেন যে ভারতকে বাদ দিয়াই ইউনূস সাহেবের উচিত সকল সিদ্ধান্ত নেওয়া, আপনি ইতিমধ্যে দেখেন তারেক রহমান অলিখিতভাবে একটা বক্তব্য দিয়েছে, একটু ঘুরে পেঁচিয়া একটি দল ভারতের সাথে একটু বিপদগামী হচ্ছে, এটা জামাতকে বোঝাচ্ছে, জামাতও ভারতের সাথে কমিউনিকেশন রাখছে। ফাইনালি বিএনপির সাথেও ভারতের সম্পর্ক কিন্তু খারাপ না, ভালো, কূটনৈতিকভাবে সবকিছু চলছে। তো ডক্টর ইউনূস সাহেব তিনি আসলে কি ভারতের বাদ দিয়া এই রাষ্ট্রকে সিস্টেমকে আগায় নিতে পারবেন? মানে আমাদের মধ্যে, জনগণের মধ্যে একটা বিশাল গোষ্ঠী যেটা চাচ্ছেন কোনো দরকার নাই ভাই ভারতের আমাদের ব্যক্তি জীবনে, না, তিনিও আসলে পারবেন না। অবশেষে ভারতের সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবকেও ঝুঁকতে হচ্ছে। আমরা এটাকে ঝুঁকাই বলি, কিন্তু এখন এটা ছাড়া কিছু নাই। কেন ঝুঁকতে হচ্ছে দেখেন আপনি, আন্তর্জাতিক যে গণমাধ্যম, জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে, সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আর অলরেডি আমরা জানি যুক্তরাষ্ট্রের মাধ্যমে বা সামহাও যুক্তরাষ্ট্রের একটা বৈঠক আছে, যেখানে একটা কনফারেন্স আছে কি জানি, সেখানে আবার মোদির সাথে যেন ডক্টর ইউনূস সাহেব বৈঠক করতে পারেন সেই জন্য বাংলাদেশ লবিং করছে, ভারত আবার বলতেছে ভেবে দেখব। আচ্ছা, ডয়চে ভেলে জানিয়েছে শেখ হাসিনা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আপনার অবস্থান কি? তো ডক্টর ইউনূস বলছেন নয়াদিল্লি বা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। তো যারা কথায় কথায় আমরা বলছি যে পাকিস্তান বিকল্প হতে পারে, চীন বিকল্প হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি ইস্যুটা কি? অর্থনীতি সহ বিভিন্ন কারণে চীন বিকল্প হতে পারে, কিন্তু ভারতের বিকল্প নাই, এই কথা ডক্টর ইউনূস সাহেব নিজে বলছেন জার্মানির কাছে। জার্মানির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলছেন বেসিক্যালি ভারতের প্রয়োজনে না, আমাদের নিজেদের প্রয়োজনে আমাদেরকে ভারতের সাথে সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। প্রতিবেদন মতে এখনও শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে, এর মধ্যে গতকালকে তো একটা ফোন আলাপ ভাইরাল হয়েছে। তো এই সকল কিছু মিলেয়া ডয়চে ভেলের সাথে আলাপকালে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো পানি বন্টন এবং আন্তঃসীমা চলাচলের মতন দ্বিপাক্ষিক সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন। এইসব সমস্যার সমাধানের জন্য প্রশাসন নয়াদিল্লির সাথে একসাথে কাজ করবে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক উপায় আছে, আমরা সেই পথ অনুসরণ করব, শান্তিপূর্ণভাবে থাকব। তো বলা হচ্ছে যে এখন কোথায় থেকে শুরু করবেন সেটি নির্ধারণ করাই কঠিন, কারণ সব কিছু নতুনভাবে শুরু করতে হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন যারা সরকার আছি, নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন সব কিছু আমাদের মানে একসাথেই আসলে নাড়াচাড়া করতে হচ্ছে। দেখেন ভারতের জনগণ অনেকে আমাদের ভিডিও দেখেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা শুধু দুইটা জিনিসে ক্লিয়ার চাই।
আমার দেশ নিয়ে যখন কথা বলবেন রেসপেক্টের সাথে বলবেন। আমরাও ভারতের বিজিবি স্যার আমার মুখে শুনছেন, আর এই যে বিএসএফ স্যারা, ভারতে যেটা ভালো সেটা তো ভালোই বলি। আমরা কি বলি ভারতের এই সীমানা দখল করো, ওই কিন্তু বিজেপির মন্ত্রীরা বলে সীমান্ত ইস্যুতে এত ভালো সম্পর্ক, কিন্তু ডক্টর এই যে আওয়ামী লীগের সময় খালি লাশের উপর লাশ উপহার দিছে। এই দেখেন 13 বছরের মেয়ে, হিন্দু, আপনাদের ধর্মেরই। গতকালকেও যে ছেলেটা মারা গেছে সেও হিন্দু, 14-15 বছরের, মাইরা ফালাই দেয়, জবাবদিহিতা নাই। আর আওয়ামী লীগের সময় তো মারছেই। এখন আমরা ভাবছিলাম এটা বন্ধ হবে, এখনো হচ্ছে না। তার মানে ভারত যা খুশি তাই করে। এই দুইটা ইস্যুতে ভারতের প্রতি সাধারণ মানুষ বিগড়াই গেছে। আবার যে হুটহাট কিছু সিদ্ধান্ত নেয়, হঠাৎ করে একটা সাপ্লাই বন্ধ করে দেয়, পানি ছেড়া দেয়, তো এগুলো তো মানুষ কিছুটা স্বাভাবিক। আমি যখন ক্ষতিগ্রস্ত হবো আমার গোস্বা আসবে। ভারতের উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক, তাদেরও প্রয়োজন আছে, আমাদেরও আছে, বি প্র্যাকটিক্যাল যেটা, কিন্তু ন্যায্যতা সমতার ভিত্তিতে সীমান্তে জিরো কিলিংটা ফাইনাল করতে হবে। ইভেন ভারতের ক্ষমতাসীন যে কোনো মন্ত্রী যেই থাকবেন, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কটূক্তি মন্তব্য করার সুযোগ নেই। চুক্তি হবে, একসাথে কাজ করব, আমাদের হিস্সা কম পাইলে আমরা কমই পাবো, আপনারা একটা বেশি পেলে বেশি পাবেন, যেটা ন্যায্য সেটা আমাদেরকে দিতে হবে। ভারতের ছাড়া এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, আপনি ক্ষমতায় যে আসে, বিএনপি আসে, জামাত আসে, যে আসে, দেখবেন না এই সিস্টেমে চলতে হবে, কারণ আমাদের বিকল্প নাই। পাকিস্তান ভারতের বিকল্প হওয়ার সুযোগ নাই, এটা বি প্র্যাকটিক্যাল। ভারতের জনগণ আমাদের জনগণের মধ্যে ভালোবাসা ছিল, আছে, থাকবে, কিন্তু সরকারগুলোর হিসাব নিকাশ করে চলতে হবে।